প্রিয় দর্শক, নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাতে চাই সেলিব্রিটি আড্ডা। আমি শ্রাবণ্য তৌহিদা। আজকের এই আয়োজনে আমার সাথে এমন একজন অতিথি আছেন যার জীবনের গল্প চলচ্চিত্রের গল্পকেও হার মানায়। মোটা অঙ্কের সম্মানের কর্পোরেট জব ছেড়ে যিনি বেছে নিয়েছিলেন অভিনয়কেই। অভিনয় পেশা হিসেবেই নিয়েছেন এবং দাপিয়ে বেরিয়েছেন ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্র মাধ্যমেও। ড্রয়িং রুমের দর্শকদের মন মাতিয়ে এবার সেই দুর্বার গতিতে চলছে তার ট্রেন, এবং সেই ট্রেনটি এখন ছুটে বেড়াচ্ছে একটির পর একটি চলচ্চিত্র দিয়ে। আমার সাথে যিনি আছেন তার পরিচয়টা দেবার আগে তিনি নিজেকে আসলে এভাবেই পরিচয় দিয়েছিলেন সবসময় এবং দিচ্ছেন, আমি তোতা মিয়া, জবের ব্যাপার, মামুর ব্যাটা নাকি। বলছিলাম আমাদের প্রিয় অভিনেতা এবং নির্মাতা রাশেদ মামুন অপুর কথা। তিনি আছেন, চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? ভালো আছি। আপনার সাথে অনেক অনেক আড্ডা হবে আজকে, অনেক কিছুই জেনে নেব, কিন্তু তার আগে দর্শক প্রিয় এই অভিনেতা সম্পর্কে ছোট্ট করে জেনে নেব প্রামাণ্যচিত্রে। 1979 সালের 13 জুলাই রাজশাহীর মিশন হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন রাশেদ মামুন অপু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা শেষ করে রাশেদ মামুন অপু একটি বিদেশি সংস্থায় চাকুরি করেন, কিন্তু অভিনয়ের জন্য বিদেশি সংস্থার চাকুরি ছেড়ে দেন। সিটি বাস নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেতা। নাটকটি প্রচারিত হওয়ার পর মামুর ব্যাটা নাকি, আমি তোতা মিয়া, জবের ব্যাপার, ছোট ভাইরে বাসতে পারছেন না সহ বেশ কিছু সংলাপ দর্শকদের মুখে মুখে ভাসতে থাকে। অভিনেতা রাশেদ মামুন অপুর পরিচিতি পাওয়ায় বেশি ভূমিকা রয়েছে রাজশাহীর আঞ্চলিক ভাষার। 2012 সালে নোমান রবিনের কমন জেন্ডার চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রাশেদ মামুন অপু। অনন্য মামুনের নবাব এলএলবি এবং রায়হান রাফির দহন চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর আর তাকে পিছু ফিরতে হয়নি। নাট্য অভিনেতা রাশেদ মামুন অপু চলচ্চিত্র এবং ওয়েব প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন। জীবনের গল্পটা চলচ্চিত্রের গল্পকেও হার মানায়, কারণ মোটা অঙ্কের সম্মানের একটা কর্পোরেট জব ছেড়ে কেউ কিন্তু অনিশ্চয়তায় পাড়ি দিতে চায় না, কিন্তু আপনি কিন্তু সেটাকেই বেছে নিয়েছিলেন। কোথা থেকে সাহস পেয়েছেন? সাহসটা আসলে সাহস বলা যায় না, দুঃসাহস বলা যায়। রাইট। দুঃসাহসটা মানে এসেছিল ফ্যামিলি থেকে। ফ্যামিলি কিন্তু সাহসটা দেয়নি। একটা কালচারাল এনভায়রনমেন্টে বড় হওয়া, সেখান থেকেই আর কি। পরবর্তীতে থিয়েটারটা করলাম, থিয়েটারটা খুব সিরিয়াসলি করলাম। ইউনিভার্সিটিতে আসলে থিয়েটারটাই করেছি, যদিও লয়ের মতো একটা সাবজেক্টে পড়তাম রাজশাহী ইউনিভার্সিটিতে। লয়ের থেকে থিয়েটারের দিকে সাংঘাতিক রকমের একটা ঝোঁকটা ছিল। পরবর্তীতে যখন বের হওয়ার সময় আসলো, তখন থেকেই আমি ডিসাইডেড ছিলাম যে আমি এখানেই আসবো। দিন শেষে ব্যর্থ হই, তাতে কিছু যায় আসে না। অন্তত একদম শেষ সময়ে, শেষ বয়সে এসে একটা পরিতৃপ্তির ঢেকুর তুলতে চাই যে না, অ্যাটলিস্ট চেষ্টা তো করেছিলাম। আপনি যেভাবে চলচ্চিত্রে আসলেন এবং দাপিয়ে বেড়াচ্ছেন, যে একটা সময় দেখা গিয়েছে যে সামনে হয়তো ঈদে 3টি বিগ প্রজেক্ট আমরা পাচ্ছি, সেখানে দুটোতেই আপনি থাকছেন। মানে এই যে একটা সুন্দর একটা কম্বিনেশন, সুন্দর একটা টার্নিং, এটা কি আগে কখনো এক্সপেক্ট করেছিলেন যে এতটাও হতে পারে? আমার খুব বেশি এক্সপেকটেশন কখনোই ছিল না। যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পছন্দের ক্যারেক্টার কোনটি বা আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান, আমি বরাবর কষ্টটাই করতে চাই এবং একটি একটি প্রজেক্ট ধরে এগোতে চাই। আমার আলটিমেটলি টার্গেট ছিল আমি ফিল্মে আসব। একটা পর্যায়ে যখন সেই ব্রেকটা আসলো, ফিল্মে যখন আসলো এবং সবচাইতে মানে সব জায়গায় একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেল, তখন আমি আসলে প্রজেক্ট ওয়াইজ নিজেকে দেখতে চেয়েছি। সামনে যেটা এসছে সেভাবে, সেখানে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, কতটা বৈচিত্র্যভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, সেই জায়গা থেকে আর কি আমার চেষ্টা। ছোট করে যদি জানতে চাই যে সবচেয়ে প্রিয় কোন মাধ্যমটা বা কোন জায়গাটিতে আপনি ফিল করেছেন? সিনেমার 3টি প্রজেক্ট আসছে, সেটা হচ্ছে, একটি হচ্ছে বহুল আলোচিত জংলি, দাগি এবং আতর বিবি লেন। গত 3 বছরে আমি সিনেমা শ্যুট করেছি 27টি, রিলিজড হয়েছে 14টি এবং সেন্সরড হয়ে গেছে অলরেডি 11টি। সেখান থেকে আর কি 3টি শোনা যাচ্ছে, হয়তো লাস্ট মোমেন্টে আরো দুটো হতে পারে। এখন যেহেতু 5টার কথাই শোনা যাচ্ছে, আপনার মুখ থেকেই শুনলাম, সবচেয়ে প্রিয় কোন মানে অভিনয়টা বা কোন চরিত্রটি? আসলে 3টি আমার সন্তান, 3টি আমার খুব প্রিয় চরিত্র, 3টিতেই ভেরিয়েশন আছে। চ্যালেঞ্জিং কোনটা ছিল এই 3টির মধ্যে যদি আমি জানতে চাই? 3টিতেই চ্যালেঞ্জিং ছিল। দাগিতে আমাকে যেভাবে দেখা গেছে, জঙ্গলিতে আমাকে সেভাবে দেখা যায়নি। আর আতর বিবি লেনে পুরো রিভার্স একটি ক্যারেক্টার।
তো মেইনলি আমার চলচ্চিত্রে তো আমি মেইনলি এখন ফোকাস আমি নেগেটিভ ক্যারেক্টারে আমি নিজেকে দেখতে আমি এই চাই। পয়েন্টে তো আসতে চাচ্ছিলাম যে সবাই তো চলচ্চিত্রে নিজেকে হিরোর পর্যায়ে দেখতে চায়, আপনি হচ্ছে ভিলেন হিসেবে অলরেডি এস্টাবলিশ এবং একের পর এক এই জায়গাটায় মনে হয় ছক্কা মেরেই যাচ্ছেন, এটা কিভাবে দেখেন আপনি? ছক্কা মেরে যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করে যাচ্ছি। অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে আমি কিন্তু প্লে করছি নেগেটিভ ক্যারেক্টারটাই। সো আমার মূল ফোকাসটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। তো নেগেটিভ ক্যারেক্টারে ইতিমধ্যে যথেষ্ট চেষ্টা করেছি এবং সেটার অর্জনগুলো দর্শকদের খুবই ভালো লেগেছে। এত অল্প সময়ে এতগুলো কাজ এবং দর্শকদের এই যে ভালোবাসা, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। সেটাই আমি তো বলছিলাম যে চলচ্চিত্র গল্পকেও হার মানায়, বলা যায় রূপকথার গল্পের মতো। কারণ অনেকেই হয়তো বা চলচ্চিত্রে অনেক বছর কাজ করার পরে যে সাফল্যতা পেয়ে থাকেন সেটা কিন্তু অলরেডি আপনি পেয়েছেন খুব কম সময়ের মাঝে। আবার এমনটাও আমরা দেখেছি যারা ছোট পর্দায় কাজ করে তাদের জন্য কিন্তু স্ট্রাগল করতে হয় চলচ্চিত্রে নিজেকে স্ট্যাবলিশ করার জন্য। আপনার ক্ষেত্রে কোনোটাই হয়নি, এটার জন্য কি নিজের ভাগ্যকে একটু হলেও থ্যাঙ্কস দেন কিনা? না না, অবশ্যই আমি তো ভাগ্য বিশ্বাস করি এবং সবচাইতে আল্লাহর প্রতি আমার এই বিশ্বাসটা সব সময় থাকে। উনি যেখানে চান, যেখানে দেখতে চান, আমি ওখানে যাওয়ার চেষ্টা করি। আর চেষ্টা করলেই তো হবে না, ওই জায়গাটাকে সাস্টেন করার জন্য নিজের সর্বোচ্চটুকু দিতে হয়। তো সর্বোচ্চটুকু দেওয়ার জন্য আমার চেষ্টাটা থেকেই যাবে আর কি। এটা আবারও প্রমাণিত হলো যে যারা আসলে হার্ড ওয়ার্কিং তাদের আসলে সাফল্য আসবেই, সেটা টুডে আর টুমরো। আপনি তার একটা জ্বলন্ত এক্সাম্পল সেট করেছেন। এতগুলো চলচ্চিত্রে কাজ করেছেন বা ছোট পর্দায়ও দেখেছি আপনাকে, অনেক অনেক জনপ্রিয় ক্যারেক্টার আপনি ফুটিয়ে তুলেছেন, ওটিটিতেও কাজ করছেন। তিনটি মাধ্যমের মধ্যে এখন পর্যন্ত করা বেস্ট কাজ কোনটা? রায়হান রাফির দামাল সিনেমায় আমি কুটুমিয়া নামে একটি ক্যারেক্টার করেছিলাম। সেটি এখন পর্যন্ত আমি মনে করি চেষ্টা করেছি আর কি, সর্বোচ্চ চেষ্টাটা করেছি। আমার ভালো লাগার একটি ক্যারেক্টার। এই যে চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস প্রত্যেকটা ক্যারেক্টার, সেখানে অভিনয় করতে গিয়ে কখনো খুব মজার বা খুব অকওয়ার্ডও হতে পারে কোনো ঘটনা হয়েছে কিনা যেটা দর্শকদের সাথে শেয়ার করতে চান? মজা তো আর মজা থাকে না শেষ পর্যন্ত। কাজের সময় এসে মজাটাও হয়তো পরে মনে হয়, সেরকম কোনো অকওয়ার্ড সিচুয়েশন আমাকে পড়তে হয়নি আর কি। তো চ্যালেঞ্জিং একটা বড় ব্যাপার, ওয়েদারের সাথে আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হয়, সিচুয়েশনের সাথে চ্যালেঞ্জ নিতে হয়। অনেক সময় আমাদের সেটে সেই রকম সিচুয়েশনও থাকে না, শুটিং করার একটা সুইটেবল একটা পরিবেশও থাকে না। সব কিছু মিলেই কোপ আপ করে চ্যালেঞ্জের সঙ্গে আর কি মোকাবেলা করতে হয় আর কি। সেভাবে যদি ছোট ছোট দেখা যায় সেরকম ঘটনা তো প্রচুর আছে। একটাও কি খুব মানে দর্শকদেরকে টাচ করার মতো বা ফানি হতে পারে? ইমোশনাল সিকোয়েন্সে শেষবাজি একটা সিনেমা, ওটাতে অ্যাক্টিং করার সময় রাস্তার মধ্যে ছিল অ্যাক্টিং। ওখানে আমি একদম রাস্তার মানে ও হচ্ছে, ওর একটা ছোট বাচ্চা আছে, মেয়ে আছে, ও একদম নেশা করে করে ও মানে রাস্তাতেই ও মরে যায়। যখন ও মেয়েটার সঙ্গে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছে, অসুস্থতা যখন বেড়ে যায়, সে ধীরে ধীরে যখন মরে যাচ্ছে, মেয়েটাকে বলছে যে মা আমার একটু শক্ত করে বাঁধতো। আমার মানে ও তো নেশাতে ও গোটা শরীর জর্জরিত, যদি পাছে মেয়েটার গায়ে লেগে যায়, বলে মা এই গামছাটা দিয়ে আমাকে একটু শক্ত করে বাঁধ। আমি যখন সিনটা শেষ করলাম তখন রাত বাজে 12টা। এটা হচ্ছে খিলক্ষেতের ওই জায়গায় আমরা কাজ করছি। সামনে দেখি প্রায় 200-র মতো মানুষ রাত্রে দাঁড়িয়ে আছেন অন্ধকারে। যখন আলোটা, তো আমাদের দিকে আলো থাকে, আলোটা যখন সিনটা শেষ করার পর যখন আলোটা শিফট যখন হচ্ছে, তখন দেখি অধিকাংশ মানুষের চোখে পানি। তো আমাদের প্রাপ্তি আসলে এতটুকুই, আমাদের প্রাপ্তি ওটাই যে যা করতে চাচ্ছি তা যদি দর্শকদের ক্ষণিক সময়ের জন্য একটু আনন্দ দেয়, ক্ষণিক সময়ের জন্য একটু ছুঁয়ে যায় মনকে, ক্ষণিক সময়ের জন্য এত বেশি স্ট্রেস, এত বেশি অভাব, অনুযোগ, দুঃখ যদি একটু আমাদের অ্যাক্টিং দেখে একটু যদি ভুলিয়ে রাখা যায়, আমাদের প্রাপ্তি অতটুকুই আসলে। চমৎকার। এমন কি কখনো হয়েছে যে পরিচালক চাচ্ছে একটা চরিত্রে ঠিক যেভাবে, কিন্তু আপনি যে ডেলিভারিগুলো দিচ্ছেন বা আপনার মতো করে যে প্রিপারেশনটা নিয়েছিলেন একটু তার কন্ট্রাডিক্টরি হচ্ছিল, এরকম কি কখনো হয়েছে? নাকি চলচ্চিত্র পরিচালকের যে ইচ্ছে সেভাবেই আপনি সবসময় ডেলিভারি দিয়েছেন বা চরিত্র ফুটিয়ে তুলেছেন? স্ক্রিপ্ট আগে আমাকে ভালো লাগতে হবে, যত বড়ই ডিরেক্টর হন বা যত বড়ই প্রজেক্ট হোক না কেন, চরিত্রটি আমাকে আগে টানতে হবে, আমাকে ছুতে হবে এবং তারপরে হচ্ছে ফিল্মের স্টোরিটা আর কি। স্টোরিটা তো অবভিয়াসলি ভালো হতেই হবে,
যখনই আমাকে ছুঁয়ে যায়, আমি যখন অ্যাকসেপ্ট করি, দেন হচ্ছে সব কিছু আনুষঙ্গিক সব কিছু ঠিকঠাক করার পর তারপর ওনার সঙ্গে আমাকে বসতে হয়। তো উনি কি চাচ্ছেন, উনি কিভাবে চাচ্ছেন, কোন জায়গাটাই চাচ্ছেন, বা আমি কি চাচ্ছি, সব কিছু মিলে একটা জায়গায় আমরা চলে আসি। চলে আসার পর যখন আমরা ডেলিভারিতে যাই, আমরা যখন প্রোডাকশানে যাই, শুটিংয়ে যাই, সেক্ষেত্রে তো একটু 19-20 হতেই পারে, একটু 19-20 হয়। একদম তো আর 20 লেভেলের আমরা অ্যাক্টিং করতে পারবো না। সেক্ষেত্রে 19-20 হয়, তখন তাদের সাথে একটু কথা বলতে হয়, বা আপনি এভাবে চাচ্ছেন, আচ্ছা আমি এভাবে দিচ্ছি, আচ্ছা আপনারটা তো দিলাম, এবার আমি দিচ্ছি, দেখুন তো যদি এটা যদি হয়। তো সব মিলিয়ে আর কি, ডিরেক্টর তো ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে আমাদের এগোতে হয় আর কি। আসলে এই গল্পটা শুনতে চাওয়ার এটা একটা কারণ যে যারা ডিরেক্টরস অ্যাক্টর আপনি বলছিলেন এবং থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের সাথে আমার মনে হয় না যে ডিরেক্টর খুব একটা কখনো এ ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা আমি জানি না। না, আমার ক্ষেত্রে তো হয়নি, কারণ আমি আর্টিস্ট হিসেবে খুবই লক্ষ্মী। এটা সত্যিই আমি লক্ষ্মী, কারণ আমি বাস্তব জীবনের কথা যদি বলি, না, বাস্তব জীবনে তো লক্ষ্মী হওয়া সম্ভব না। কেন সেটা সম্ভব না? না, বাস্তব জীবনে অনেক অনুযোগ, অনেক অভিযোগ। সেটা কোথায়? না, সেটা তো নিজের কাছেই থাকে, নিজের কাছেই থাকে। আসলে পর্দাতে যা দেখা যায়, বাস্তবে হয়তো সেভাবে অনেক বেশি বাস্তবতার সঙ্গে লড়তে লড়তে একটু তো আবার 19-20 হতেই হয়। না, যেহেতু আপনি পর্দাতে ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ। না, আমি আমার প্রফেশনাল জায়গায় খুবই বেশি লক্ষ্মী, কারণ বিশেষ করে একটা আর্টিস্টকে সবসময় তার কলটা মেনটেন করতে হয়। ট্রু। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমি একদম শুরু থেকে এখন পর্যন্ত আমি কল টাইমের 1 মিনিটও এদিক ওদিক করি না। আমি চেষ্টা করি 10 মিনিট আগে আসার বা আধা ঘন্টা আগে। ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম, সেটা আপনি কিভাবে মেইনটেইন করেন? কখনো কি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে, লাইক আপনি একদম জ্যামের মহাসমুদ্রে বসে আছেন, আপনার কল টাইম পার হয়ে যাচ্ছে, তখন কোনোভাবে রিচ করার যে চেষ্টা করাটা, মানে একটা মজার কোনো স্মৃতি থাকলেও আমি শুনতে চাই সেটা। ঢাকার মধ্যে আমি সবসময় চেষ্টা করি অ্যাটলিস্ট বাইকটা ইউজ করার জন্য, কারণ কিছু সময় থাকে, যেহেতু ঢাকা শহরে চলতেই হয়, বাস্তবতার বাইরে তো আমরা না। আমি যেখানে থাকবো সেখানকার আব ভাব কালচার আমাকে জানতে হবে, কোন সময়টা জ্যাম থাকে, কোন সময়টায় আমি এই অবস্থায় যেতে পারবো। একটু মাথা খাটালেই ব্যাপারটা এই হ্যাসেলটা হয় না আর কি। সেই অনুযায়ী, সেই তরিকা অনুযায়ী সেই ব্যবস্থাটা থাকে। কার থাকলে কার, মোটরসাইকেল থাকলে মোটরসাইকেল। আবার অনেক সময় এমন কিছু হয় মোটরসাইকেল যাবারও জায়গা থাকে না। ট্রু। তখন কি করেন? তখন হাঁটা শুরু করে দেন? কিছু কিছু সময় হয়, আসলে আমি খুবই লজ্জিত এবং দুঃখিত, যেটা একদম উচিত না। আমাকে পাওয়ার পর কি জানি মনে হয় আমার বাইকার ভাইয়ের, হ্যাঁ দেখা গেল যে এই পাশে রাস্তা পুরো ব্লক, আমাকে নিয়ে ফুটপাতে উঠাই দিচ্ছে। এটা একদমই উচিত না, একদমই উচিত না। এবং আমি আসলে এটা হুমজিক্যালি ওনারা করে ফেলে অনেক সময়। আমি নামার পর যথেষ্ট শালীন ভাষায় যথেষ্ট যা বলা যায় বলি আর কি, আসলে করার কিছু থাকে না আর কি। ওনারা এটা একদমই ঠিক না। যখন গাড়ি থেকে নেমে বাইকে বা হাঁটা শুরু করে দেন, তখন দর্শকরা আসলে বা জনগণ আপনাকে চিনতে পেরে কোনো ধরনের মধুর সংকটে বা ভালোবাসার অত্যাচারে পড়তে হয়েছিল কিনা আপনাকে? আমাকে ভালোবাসার অত্যাচারে মাঝে মাঝেই পড়তে হয়, কিন্তু অত্যাচারটাকে আমি সবসময় আশীর্বাদ হিসেবে দেখি। এনজয় করি না, আশীর্বাদ হিসেবে দেখি। কারণ আমাদের অ্যাক্টরদের আসলে পাওয়ার খুব বেশি কিছুই নাই, শুধু ভালোবাসাটুকু ছাড়া কতটুকুই বা আমরা পাই। এই যে বিভিন্ন জায়গায় অ্যাক্সেসটা, বিভিন্ন জায়গায় ভালোবাসা জনগণের, এটুককে আমি কখনোই অত্যাচার মনে করি না, আমি আশীর্বাদ হিসেবে ভাই। আর যখন এই যেটা বললেন গাড়ি থেকে নেমে যখন হাঁটা দিই, তখন আসলে আমি ওইটুক জায়গা কি করে পার হব সেটুকুই কনসেন্ট্রেট থাকে। কে কি বললো না বললো এসে এটা আমার মাথার মধ্যে আসলে ঢোকে না। বের হয়ে যাওয়ার পর যখন হাত ছেড়ে বাঁচি। কখনো হয়েছে যে জ্যাম কাটানোর জন্য আপনি নেমে পড়েছেন, কিন্তু আপনার জন্যই আর কি জ্যামটা আবার তৈরি হয়েছে, বা আপনাকে ঘিরেই জনগণ দাঁড়িয়ে গিয়েছিল এমন ভাবে যে রাস্তায় নতুন করে ট্রাফিক শুরু? না 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 না, এত বেশি জনপ্রিয় আমি নই। আমি খুবই সাধারণ মানুষ, আমি খুবই সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। যারা আমাকে চেনেন, আমি খুবই মানুষের কাছাকাছি, খুব কাছাকাছি থাকার চেষ্টা করি। আমি কখনোই আইসোলেটেড থাকতে পছন্দ করি না মানুষের, জনগণের বাইরে। আমি একদম আমার পোশাক আশাক থেকে আরম্ভ করে এতটাই আমি সাধারণ বা থাকার চেষ্টা করি, আমি একদম মিশে যাওয়ার চেষ্টা করি। তো আমি যদি না মিশে যাই, আমি কি করে অবজারভেশনটা, আমি কি করে আমার ঋদ্ধ হবে, সমৃদ্ধ হবে? তার মানে হচ্ছে আপনার চ্যালেঞ্জিং ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য আপনি চারপাশটাকে অনেক বেশি অবজার্ভ করেন। দেখতেই হবে, কি আমার সব চরিত্রগুলো তো আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, তাই না? একটা মানুষের জীবনে কতটুকুই বা অভিজ্ঞতা থাকবে যে তার পেছনের অভিজ্ঞতা থেকে তার চরিত্রগুলোকে সে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। একটা সময় তো স্টক ফুরিয়ে যায়, তখন আমরা সাহায্য নিই। আমাদের পড়া, যার যত বেশি পড়া থাকবে,
যে যত বেশি পড়বে, যে যত বেশি দেখবে, যে যত বেশি মানুষের সঙ্গে মিশবে, ততই না তার অবজারভেশন স্কিলটা তার ডেভেলপ হবে। মানুষের মধ্যেই তো চরিত্রগুলো মিশে আছে, চরিত্রগুলো তো হুট করে পয়দা হয় না, চরিত্রগুলো মানুষের মধ্যেই থাকে। অভিনেতা হওয়ার জন্য একজন মানুষের কোন গুণাবলী সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? ভালো মানুষটা হওয়া জরুরি, ভালো মানুষ। সৎ মানুষটা হওয়া জরুরি, ওকে। এটাই। চলচ্চিত্র মাধ্যম বলি বা ওটিটি মাধ্যম বলি, যেখানে আপনাকে আমরা যখন ভিলেন চরিত্রে দেখি, এটা ব্যক্তি জীবনে আপনাকে কোথাও কোনো দিনও কোনো একটা সিচুয়েশনে বা কোনো একটা অকওয়ার্ড কোনো কিছুতে ফেলেছে কিনা, বা আপনি হেজিটেট ফিল করেছিলেন কিনা? ব্যক্তি জীবনে একটি ক্যারেক্টারে, যেমন দাগি আমি শুটিং করলাম 50 দিন ধরে, 50টা দিন। আমার চুল বড় বড় ছিল, আমার দাড়ি বড় বড় ছিল, সেটার জন্য আবার কাটতে হয়েছে, চুলটাকে ছোট ছোট করতে হয়েছে। একটা ক্যারেক্টার থেকে হুট করে তো আর বাড়ানো যায় না, তো হুট করে বাড়ানো যায় না, হঠাৎ করেই তো ধরুন আমি একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা বর্বর একটা ক্যারেক্টার করে এসে বাসায় ঢুকলাম, ঠিক আছে, তারপর বাইরে বেরোলাম। বর্তমানে যে সিচুয়েশন, হুট করে তো মাথা গরম একটা ব্যাপারটা চলে আসে, হঠাৎ করে হয়তো শাউট করে ফেলি, হঠাৎ করে হয়তো মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি। আচ্ছা, তখন নিজেকে আবার রিয়েলাইজ করি, না কি করছি। মানে আপনি চরিত্রের মধ্য থেকে বের হতে সময় নেন? খুব বেশি সময় লাগে না, কিন্তু তারপরও তো মানুষ তো মানুষ তো। আর যদি বলি যে চরিত্রে ঢুকতে কতদিন সময় নেন? এটা আসলে, এটা আমি খুবই ছোট মানুষ, ঢোকার চেষ্টা করি আর কি সাথে সাথেই। বাংলাদেশের চলচ্চিত্রের এখন যে জোয়ারটা চলছে, বা আমাদের সবগুলো মাধ্যমেই যদি বলি, এখানে স্ক্রিপ্ট, এখানে ডিরেকশন, এখানে কিন্তু বহুমাত্রিক আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি। মানে নতুন প্রজন্মকে অ্যাট্রাক্ট করছে, বা আমরা সবাই কিন্তু সেটা ফিল করছি যে নতুনত্ব সুবাতাস কিন্তু আমরা কিছু সবাই আসছে, পাই। কিছু আসছে। আর সেটাকে কিভাবে দেখছেন আপনি? অবশ্যই পজিটিভলি দেখছি, কারণ সব কিছু মিলিয়ে আমাদের যে পরিস্থিতিতে চলে গিয়েছে বা গেছে, চলচ্চিত্র অঙ্গন বলুন, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলুন, বিশেষ করে হল, সিনেমা হল, সব কিছু মিলে আসলে এর পেছনে কোনো জায়গা নেই, তো পেছনে দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন তো নতুন কিছু হবেই, নতুন কিছুর জন্ম হবে, বিপ্লব হবে, সেখান থেকে নতুন কিছু জন্ম নেবে। সব জন্মই যে সার্থক হবে সেটাও কিছু না, এই জন্মের মধ্যেও কারেকশন হবে এবং কিছু কিছু জন্ম পরিস্ফুটিত হবে এবং সেটার উপর ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আমি মনে করি এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি চলছে, সেখান থেকে আমি খুবই আশাবাদী, কারণ প্রচুর ব্রিলিয়েন্ট নির্মাতা আসছেন, কন্টেন্ট মেকার আসছেন, অ্যাক্টর, বিশেষ করে ওটিটি আসার পর গ্রুপ অফ অ্যাক্টর, যাদেরকে আমরা তথাকথিত নাটকে সব কিছু মিলিয়ে আমরা তাদেরকে দেখতামই না, তারা হঠাৎ করে কিন্তু আসেননি, দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে কিছু দুর্দান্ত রকমের অ্যাক্টরকে আমরা পাচ্ছি। তো সব মিলিয়েই তো একটা ইন্ডাস্ট্রিকে যখন ঠিকঠাক মতো পৃষ্ঠপোষকতা করা যাবে, তবেই না ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। তবে আমি খুব আশাবাদী, টুডে টুমরো আমরা একটা ভালো জায়গায় যাব, কারণ আমাদের পেছনে আসলে কোনো জায়গাই নেই, আমাদের সামনেই আগাতে হবে। আমি একটু জানতে চাই যে এতগুলো ক্যারেক্টার প্লে করার পরে জীবনে অপূর্ণতা আসলে রয়েছেই, থাকবেই। তারপর আপনার মুখ থেকে শুনতে চাই যে কোন অপূর্ণতা আপনাকে এখন পর্যন্ত ভোগায়? অ্যাক্টিং নিয়ে আমার কোনো অপূর্ণতা নেই। কোনো অপূর্ণতা নেই? না, আমি বললাম না, না প্রশ্নই আসে না। তাহলে ওই যে আমি বললাম না, আমি এই করব, এই ক্যারেক্টার না হলে আমার জীবন অসফল হয়ে যাবে, আহারে আমি সারা জীবনে পেলাম না এরকম অ্যাক্টর, তাহলে তো আমি আগাতেই পারবো না, ফ্রাস্ট্রেশন আমাকে ঘিরে ধরবে। আমি প্রতিটা প্রজেক্ট ধরে ধরে এগোই। আচ্ছা, তারপর যখন কাজ করার কোনো সুযোগ থাকবে না, চলে যাব, খুব অবসর, তখন অ্যাটলিস্ট আমার মনে যেন আসতে পারে যে না, রাশেদ মামুন অপু, তুমি বেটা চেষ্টা করেছো, সফল হয়েছে কিনা জানি না, তুমি স্যাটিসফাইড যে তুমি চেষ্টা করেছিলে। আপনার কাছে যদি জানতে চাই যে সফলতার অর্থ কি, তাহলে কি বলবেন? প্রতিটি সময়কে সময়ের মূল্য অনুযায়ী মূল্য দেওয়া। এমন কি কখনো হয়েছে যে ঘুম থেকে উঠে যে না, আমি আর কখনো অভিনয় করব না, এমন কি হয়েছে কখনো? হ্যাঁ, হয়েছে। কতবার? করোনার সময় কোনো রকমের ক্যারেক্টারে কোনো বৈচিত্র্য পাচ্ছিলাম না নাটকগুলোতে, একই রকমের ক্যারেক্টার, এবং মাসে 20-25 দিন শুটিং করছি, শুটিংয়ের কোনো অভাব নেই, দিন শেষে টাকাও নিয়ে আসছি, তো টাকাটা তো আমি চাকরি করেও নিতে পারতাম। মানে করোনার সময় যখন গৃহবন্দী হয়ে থাকলাম, তখন নিজেকে কোশ্চিন করলাম যে কি করছি, এটা করার জন্য তো আমি আসিনি। তখন আমি ভাবলাম যে না, আমি সুইচ করব, আমি আসলে হচ্ছে না। সুইচ করে কোথায় যেতে চেয়েছি? আবার চাকরি, আবার কর্পোরেট লাইফে, আবার এনজিও কিংবা কর্পোরেট লাইফে যেতে চাচ্ছিলাম। ঠিক এই সময়ে রায়হান রাফির মাধ্যমে জানোয়ারটা রিলিজ দিল। এই জানোয়ারটা রিলিজের সঙ্গে সঙ্গে রায়হান রাফির আমার ক্যারিয়ারের মোড়টা জাস্ট পুরোটাই 360-তে ঘুরে গেল।
বলা যায় যে টার্নিং আপনার একটা মুভি বা ক্যারেক্টার হচ্ছে এই জানোয়ার মুভি। জানোয়ারটা তারপরে একের পর এক প্রোডাকশন আসতে থাকলো, তো তারপরে স্যাটিসফ্যাকশন লেভেলটা সেই জায়গায় যেতে যাচ্ছে না, ঠিক আছে তাহলে থাকা যায়, পাওয়া যাচ্ছে, করি। তারপর যেটা করলাম সেটা হচ্ছে একদম কাজ কমিয়ে দিলাম, নাটক থেকে অনেক দিন দূরে থাকলাম, এখনো দূরেই আছি। নাটক থেকে যেহেতু দূরে থাকা, নাটক দিয়েই কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল, জি। এখন কতটুকু মিস করেন ছোট পর্দাকে? না, ডেফিনেটলি আমি তো ছোট পর্দারই মানুষ, আমি নিজেকে ছোট পর্দার মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। সময়ের অভাবে এবং সুযোগের অভাবে সব কিছু মিলিয়ে আমার সিনটা হচ্ছে না, এর মাঝে মাঝে ভালো স্ক্রিপ্ট পেলে হয়তো করি। তো এই যে আমি এখন একটা সময় পাচ্ছি, আমি যতদূর পারছি, যেমন ধরুন দাগির কারণে 50 দিন আমি ব্যস্ত থাকলাম, আমি কিন্তু 50 দিনে কোনো শুটিং করিনি। দাগি শেষ করলাম, ডাবিং শেষ করলাম, তারপর আমি শুটিংয়ে যাচ্ছি। তো চেষ্টা করি, অনেক দিনই তো অনেক ব্যস্ত থাকলাম, অনেক কাজ করলাম, আলটিমেটলি নিজের সঙ্গে নিজেরও তো একটা স্ট্রেস থাকে লাইফে, একটা বয়সও থাকে, সব কিছু মিলে এখন একটু আরাম করে কাজ করতে চাচ্ছি। বাহ, আরাম করে কাজ করার পেছনে অনুপ্রেরণা আসলে সবচেয়ে বেশি কে যোগায়? সেটা কোনো অভিনেতা হতে পারে বা সেটা কোনো না, অবশ্যই ফ্যামিলি থেকেই হয়, ফ্যামিলি থেকেই আসে, প্রিয় ফ্যামিলির বাইরে না। বা প্রিয় কোনো অভিনেত্রী যার অভিনয় আপনাকে ভীষণ টাচ করে? সবাই আমার প্রিয়, এটা খুবই মানে আতেল টাইপের কথা না, কিন্তু সবাইকে খুশি করার জন্যও না, আমি একটু স্ট্রেট কাট কথাবার্তা বলি, এটা সবাই জানে। আমি সবচেয়ে, আপনি যাকে দেখে, যে অ্যাক্টর, নতুন অ্যাক্টর, তাকে দেখে খুবই, আপনাদের ভাষায় বা আমাদের ভাষায় খুবই ওর্স্ট অ্যাক্টিং করেছে, আমি ওটাও খুব মনোযোগ সহকারে দেখি, কারণ ওখানে ও এমন কিছু জিনিস দিয়েছে, এমন কোনো ডেলিভারি দিয়েছে সেটা সে নিজেও জানে না, অজান্তে হয়ে গেছে। হ্যাঁ, আমি ওখান থেকেও কিছু নেওয়ার চেষ্টা করি। তো আমার সবাই আমার প্রিয়, আলটিমেটলি দেখবেন যাদের আমরা প্রিয় বলি তারা কম বেশি সবারই প্রিয়। নতুন করে তাদের আইডেন্টিফাই করার আসলে কোনো, আমার প্রিয় অপ্রিয় বলাতে তাদের কিছু যায় আসবে না, কিন্তু তাদেরকে দেখলে, তাদেরকে ফলো করলে আমার কিছু যায় আসবে। যেহেতু ছোটবেলা থেকে আপনার স্বপ্নই ছিল যে আপনি নিজেকে একজন অভিনেতা হিসেবেই দেখতে চান, সেই অভিনেতা হওয়ার পেছনে আপনি বলেছেন যে পরিবারই আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে। তো কখনো কোনো কিছু বাধার সম্মুখীন হয়েছিলেন? কারণ অভিনয়টাকেই কিন্তু প্রফেশন হিসেবে নেওয়াটা একটা দুঃসাহসিকতা, এবং তার আগে বা পিছে কোনো কিছু বাধা হিসেবে ছিল কিনা? পরিবারের কিছু অংশ সবসময় বলার চেষ্টা করেছে যে এটা তো ফুল অফ আনসার্টেনিটি, এভাবে কেন, ওভাবে কেন। তখন তো বুঝি নেই, পরবর্তীতে বুঝেছি যে এটা লাইফটা ফুল অফ আনসার্টেনিটি, মানে জাস্ট সমুদ্রে ঝাঁপিয়ে পড়া এই জীবনটা কোনো সাস্টেনেবল কিছু নেই। একদম শেষ সময় পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে যুদ্ধ করে যেতেই হবে, এই নিয়তিটা মেনেই যারা আসবেন তারা এখানে ঝাঁপিয়ে পড়তে হবে। সিরিয়াসলি, সকালে যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি অন্য একজন অভিনেতা হয়ে গিয়েছেন, কাকে বেছে নেবেন, কার মতো হতে চান? রাশেদ মামুন অপুকে। ওকে, যে জিনিসটা ছাড়া রাশেদ মামুন অপুকে কখনোই কল্পনা করা যায় না? আমার ছেলেরা। আপনার ছেলেরা। রাস্তায় বের হওয়া হোক আর বাসা থেকে এক স্টেপ দূরে যাওয়ার হোক, যে জিনিসটা আপনার ওয়ালেটে সব সময় থাকে? টাকা। টাকা। আপনাকে যদি কোনো একটা গ্রহে পাঠিয়ে দেয়া হয়, তাহলে কোন জিনিসটা ছাড়া আপনি মুভ করবেন না? আমার বাচ্চারা ছাড়া। সবচেয়ে প্রিয় খাবার কি? খিচুড়ি, গরুর মাংস। সালামে দিতে নাকি পেতে ভালো লাগে? এখন আর কেউ দেয় না। কেউই দেয় না? না, কেউ দেয় না। সবচেয়ে প্রিয় জায়গা ভ্রমণের ক্ষেত্রে কোনটা আপনার ক্ষেত্রে? মানসিকতার উপর ভ্যারি করে। লাস্ট ফ্রান্সে গেলাম, স্পেনে গেলাম, স্পেনের বার্সেলোনাটা ভালো লেগেছে। একা গিয়েছিলাম, এখন খুব ইচ্ছা করছে ফ্যামিলি সহ যাবার। প্রিয় রং কি আপনার? সাদা। সাদা। সবচেয়ে প্রিয় পরিচালক অনন্য মামুন, রায়হান রাফি নাকি মোস্তফা সরোয়ার ফারুকী? তিনজনই আমার প্রিয়। আমার এই উত্থানের পেছনে রায়হান রাফি, অবভিয়াসলি রায়হান রাফি কৃতজ্ঞ, এবং তারপরে হচ্ছে অনন্য মামুন, আর মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের সাথে আমার এখনো কাজ করা হয়নি, উনি আমার প্রিয় পরিচালক। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার ভালো লেগেছে আপনার সাথে আড্ডা দিতে পেরে, এবং দর্শকদেরকেও জানিয়ে দিতে পেরেছি কিনা আমি জানি না, আপনার সম্পর্কে, আপনার ফিলোসফি, আপনার সব কিছুই। অনেক অনেক ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ এত সুন্দর সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিতে চাই আজকের এই আয়োজন থেকে। চেষ্টা করেছি এই সময়টুকু দিয়ে আপনাদের সময়কে আরেকটু রাঙিয়ে তুলবার, সেই চেষ্টাটা চলতেই থাকবে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, চারপাশের মানুষগুলোকেও ভালো রাখবেন, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।